আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3.1 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে লিসেন টু দ্য রিসাইটেশন অব দ্য পোয়েম। এখানে একটা কবিতা রয়েছে, এই কবিতার রিসাইটেশন মানে আবৃত্তিটা শুনতে বলা হচ্ছে। দেন তারপর প্র্যাকটিস রিসাইটিং ইট, এটা রিসাইট মানে আবৃত্তি করার চর্চা করতে বলা হচ্ছে। মানে আগে শুনতে হবে, তারপরে এটা আবৃত্তি করতে হবে। ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে। ফাইনালি সর্বশেষ রিসাইট ইট ফর দ্য হোল ক্লাস, সব শেষে এটা পুরো ক্লাসের জন্য আবৃত্তি করতে হবে। এই কবিতাটা পড়ার পূর্বে এই কবিতা সম্পর্কে আমরা কিছু তথ্য জানব, যেই তথ্যগুলো জানলে এই কবিতাটা আমাদের কাছে খুব বেশি ইজি মনে হবে। দেখো বলা হচ্ছে দিস পোয়েম ট্রু লয়ালটি ইজ আ ওয়ান্ডারফুল পোয়েম। এই কবিতাকে একটা চমৎকার কবিতা বলা হচ্ছে। দ্যাট যেটা এক্সপ্লোর মানে অন্বেষণ করা, যেটা অন্বেষণ করে দ্য কনসেপ্ট অফ হাম্বলনেস মানে নম্রতা বা ভদ্রতা। মানে এই কবিতা একটা চমৎকার কবিতা যেটা ভদ্রতার ধারণাকে অন্বেষণ করে। অ্যান্ড এবং দ্য অ্যাবিলিটি টু এনজয় লাইফস সিম্পল প্লেজার্স, এবং দ্য অ্যাবিলিটি টু এনজয় বা উপভোগ করার যে অ্যাবিলিটি, সক্ষমতা, কিসের উপভোগ? লাইফস সিম্পল প্লেজার, জীবনের সহজ আনন্দ উপভোগ করার ক্ষমতাকে অন্বেষণ করে। মানে এই কবিতা এমন একটা কবিতা যেই কবিতা নম্রতার ধারণা এবং জীবনের সহজ আনন্দ উপভোগ করার ক্ষমতাকে অন্বেষণ করে। এরপর বলা হচ্ছে দিস পোয়েম ইজ ফ্রম, মানে এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। দিস পোয়েম ইজ ফ্রম দ্য জাস্ট সো স্টোরিজ। এটা হচ্ছে একটা গল্পের বই। এই গল্পের বইটা লিখেছেন অফ রুডিয়ার্ড কিপলিং। এই কবিতার লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা একটা বই দ্য জাস্ট সো স্টোরিজ। এই বই থেকে মানে এই গল্পের বই থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। ইট ইজ আ হুইমসিক্যাল পোয়েম। হুইমসিক্যাল শব্দের অর্থ হচ্ছে খামখেয়ালি। এটা একটা খামখেয়ালি কবিতা। দ্যাট যেটা ডেসক্রাইবস বর্ণনা করে হাউ বিলকিসের সম্পর্কে। এই বিলকিসটাকে দ্য কুইন অফ সাবায়ার রানী হচ্ছে বিলকিস। অ্যান্ড এবং সলোমন সম্পর্কে বর্ণনা করে। এই সলোমনটা হচ্ছে দ্য কিং অফ ইসরায়েলের রাজা। টক টু বাটারফ্লাইজ, এবং এরা দুইজন, বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। এরা দুইজন প্রজাপতির সাথে কথা বলে অ্যাজ ইফ যেন দে ওয়ার দেয়ার ফ্রেন্ডস। তখন মানে যখন কথা বলে তখন মনে হয় এই প্রজাপতিগুলা এদের বন্ধু। দ্য পোয়েম ইজ আ টেস্টামেন্ট। এই কবিতাকে বলা হচ্ছে দ্য পোয়েম ইজ আ টেস্টামেন্ট। টেস্টামেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রমাণ। এই কবিতাটা একটা প্রমাণ টু দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যর একটা প্রমাণ এই কবিতা। অ্যান্ড এবং দ্য ইম্পর্টেন্স অফ ট্রেট মানে তো আচরণ করা, দ্য ইম্পর্টেন্স অফ ট্রিটিং অল ক্রিয়েচার্স উইথ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট, এবং কিসের ওপর গুরুত্ব দেয়? আচরণের ওপর। অল ক্রিয়েচার্স সমস্ত জীবের ওপর, উইথ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট দয়া এবং সম্মানের সাথে সমস্ত জীবের ওপরে মানে জীবের সাথে আচরণ করার গুরুত্ব এই কবিতায় দেওয়া হয়েছে। মানে কবিতাটি প্রকৃতির সৌন্দর্য এবং সকল প্রাণীর প্রতি দয়া ও শ্রদ্ধার
সাথে আচরণ করার গুরুত্বর একটি প্রমাণ। মানে এই পুরো কবিতার সামারি এবং থিম সবকিছুই এর মধ্যে রয়েছে। যখন আমরা সামারি লিখব তখন এই কবিতার নাম উল্লেখ করা যায়, কিন্তু থিম লেখার সময় এই কবিতার নাম উল্লেখ করা যায় না। এটা হচ্ছে সামারি এবং থিমের মধ্যে বেসিক পার্থক্য। তো এরপরে দেখো এখানে আমরা এখন কবিতাটা পড়ব। ট্রু লয়ালটি লিখেছেন রুডইয়ার্ড কিপলিং। প্রথমে আমরা এই কবির সম্পর্কে একটু জেনে নিব। দেখো এই যে এখানে যে পিকচারটা দেখতে পারছো, ইনি সেই ব্যক্তি যিনি এই কবিতাটা লিখেছে। তো ইনার ছবিটা দেখে আসলে এই যে মোস, উনি যে গোপটা রেখেছে, এইভাবে কিন্তু গোপ রাখা যাবে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোনো কবিরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে নবীরা। এই যে ইনি যেভাবে গোপটা রেখেছে, ইনি যখন পানি খাবে অবশ্যই পানিগুলা এই গোপে টাচ হবে। তো তুমি যদি এদেরকে দেখে এভাবে গোপ রাখো এবং এদের লাইফস্টাইলটা ফলো করো এবং তোমার জীবনের সাথে যদি এগুলাকে মিলাতে চাও, তখন কিন্তু হবে না। কারণ এভাবে যদি কেউ গোপ রাখে এবং যখন সে খাবার কিংবা পানি খেতে যাবে, কেউ একজন এভাবে মোষ রেখে পানি পান করতে যাবে, এই পানি যদি এই মোষের কোনো একটা মোষের সাথে টাচ করে, তখন সেই পানিটা হারাম হয়ে যায়। আমরা কি করব? এদের লেখাগুলা পড়ব, যে জ্ঞানটুকু নেওয়ার দরকার নিব, কিন্তু এদের মতো লাইফস্টাইল আমরা করব না। ঠিক আছে? কারণ আমাদের একমাত্র আদর্শ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের উচিত নবী রাসূলদের জীবনী পড়া এবং আমাদের জীবনকে সেভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সকলের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা কথাগুলো বুঝতে পারবে। তো এখন দেখো এই যে কবি, এই কবির পুরো নাম হচ্ছে জোসেফ রুডিয়ার্ড কিপলিং। এনার জন্মসাল 1865 এবং ইনি জন্মগ্রহণ করেন ইন্ডিয়াতে এবং মারা যান ইংল্যান্ডে 1936 সালে, অর্থাৎ 70 বছর বয়সে। তো এই কবির অনেক গুণ, দেখো এখানে কয়েকটা গুণের কথা রয়েছে। ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, তিনি হচ্ছেন ইংলিশ নভেলিস্ট, মানে উপন্যাস লেখেন। শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক। পোয়েট, মানে কবিও, এবং জার্নালিস্ট। তো এতগুলো গুণ নিয়ে তিনি আমাদেরকে একটা কবিতা দিয়েছেন। তো দেখো এই যে কবিতা, এই কবিতায় আমরা 3টা স্ট্যানজা দেখতে পারছি। আশা করছি স্ট্যানজা কি তোমরা জানো। দেখতে পারছো এই যে এখানে রয়েছে 4 লাইন। এই 4 লাইন লেখার পরে একটু স্পেস দিয়ে আবার 4 লাইন লেখা হয়েছে, আবার একটু স্পেস দিয়ে আবার 4 লাইন লেখা হয়েছে। এই যে স্পেস দেওয়া রয়েছে, মানে 4 লাইন এক জায়গায় রয়েছে, এই 4 লাইন মিলে একটা স্ট্যানজা, আবার এই 4 লাইন মিলে আরেকটা স্ট্যানজা, সর্বশেষ এই 4 লাইন মিলে আরেকটা স্ট্যানজা। তার মানে এই কবিতাতে 3টা স্ট্যানজা রয়েছে। তো স্ট্যানজা কি তোমরা বুঝতে পারলে। আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে রাইমিং। রাইমিং হচ্ছে ছন্দ অলঙ্কার। এই যে এখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, ফ্রম হিয়ার টু দ্য ওয়াইড ওয়ার্ল্ডস এন্ড। এর পরের লাইন আছে দেখো, অ্যাজ, মানে পরের লাইনে অ্যাজ ইউ উড টক টু আ ফ্রেন্ড। এই যে এন্ড ফ্রেন্ড, এই লাইনের শেষের ওয়ার্ডের সাথে এই লাইনের শেষের ওয়ার্ডের উচ্চারণের মিল রয়েছে, এটাকে বলা হয় রাইমিং। কবিতার এই দুইটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, যে কবিতায় স্ট্যানজা থাকে এবং রাইমিং থাকে। তো দেখো এখানে প্রথম স্ট্যানজাতে বলা হচ্ছে, দেয়ার ওয়াজ নেভার আ কুইন লাইক বিলকিস। মানে বলা হচ্ছে বিলকিসের মতো রানী কখনোই ছিল না। ফ্রম হিয়ার টু দ্য ওয়াইড ওয়ার্ল্ডস এন্ড, এখান থেকে বিস্তৃত বিশ্বের শেষ পর্যন্ত। মানে কবি যেখান থেকে এই কবিতাটা লিখতেছে সেখান থেকে পুরো পৃথিবীতে বলা হচ্ছে বিলকিসের মতো রানী কখনোই ছিল না। বাট, কিন্তু বিলকিস
টকড টু আ বাটারফ্লাই, কিন্তু বিলকিস একটা প্রজাপতির সাথে কথা বলল, অ্যাজ যেমন, এখানে অ্যাজ মানে যেমন, ইউ উড টক টু আ ফ্রেন্ড, যেমন তুমি বন্ধুর সাথে কথা বলো যেভাবে, ঠিক সেভাবে রানী বিলকিস সে একটা বাটারফ্লাই মানে প্রজাপতির সাথে কথা বলল। অ্যাকচুয়ালি এই 4টা লাইনে যেটা বোঝানো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি হাম্বলনেসকে বোঝানো হয়েছে, যে রানী বিলকিস এত বড় মাপের একজন মানুষ, একজন রানী হয়েও সে একটা বাটারফ্লাইয়ের সাথে কথা বলতেছে এমনভাবে যেভাবে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। তো এখানে অ্যাকচুয়ালি বাটারফ্লাই দিয়ে শুধু প্রজাপতিকে বোঝানো হয়নি, এখানে বাটারফ্লাই দিয়ে বোঝানো হয়েছে রানী বিলকিসের থেকেও নিম্নমানের মানুষ, মানে যারা অনেক দরিদ্র, তাদের সাথেও যখন তিনি কথা বলতেন খুব বিনয়ের সাথে কথা বলতেন। আশা করছি তোমরা এই 4 লাইন বুঝতে পারলে। এরপরে 4 লাইনে দেখো বলা হচ্ছে, দেয়ার ওয়াজ নেভার আ কিং লাইক সোলোমন। সোলোমন হচ্ছে একজন রাজা, বলা হচ্ছে সোলোমনের মতো রাজা কখনোই ছিল না। নট সিন্স দ্য ওয়ার্ল্ড বিগিন, পৃথিবীর শুরু হওয়ার পর থেকে নয়, মানে যখন পৃথিবী শুরু হয়েছে তারপর থেকে সোলোমনের মতো রাজা কখনোই আর ছিল না। বাট কিন্তু সোলোমন টকড টু আ বাটারফ্লাই, কিন্তু সোলোমন বা সুলাইমান, এখানে অ্যাকচুয়ালি সুলাইমান আলাইহিসসালামের কথা বলা হচ্ছে, যে সুলাইমান একটা প্রজাপতির সাথে কথা বললেন কিভাবে, অ্যাজ আ ম্যান উড টক টু আ ম্যান, একজন মানুষ যেভাবে একজন মানুষের সাথে কথা বলে ঠিক সেভাবে তিনি একটা প্রজাপতির সাথে কথা বললেন। আমরা জানি সুলাইমান আলাইহিসসালাম পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন, তো এত বড় বাদশাহ হয়েও তিনি একটা প্রজাপতির সাথে কথা বলতেছেন এমনভাবে যেভাবে একজন মানুষ, মানে একজন সাধারণ মানুষ আর একজন সাধারণ মানুষের সাথে কথা বলে ঠিক সেভাবে। এখানে বাটারফ্লাই দিয়ে শুধু প্রজাপতিকেই বোঝানো হয়নি, এখানে বাটারফ্লাই দিয়ে ওনার থেকেও অনেক নিম্নমানের মানুষের সাথেও তিনি সুন্দর ভাষায় কথা বলতেন, খুব ফাইনভাবে খুব সুন্দর করে কথা বলতেন। আশা করছি এটা তোমরা বুঝতে পারলে। এখানেও অ্যাকচুয়ালি হাম্বলনেসকে ইউজ করা হয়েছে। এরপরে দেখো বলা হচ্ছে, মানে এখন এই যে বিলকিস এবং সুলাইমান এই দুইজনের পরিচয় এখানে দিবে। বলা হচ্ছে দেখো, শি ওয়াজ কুইন অফ সাবায়া। সাবায়া হচ্ছে একটা স্থান, একটা জায়গা। আচ্ছা, এই জায়গাটা আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে আমরা জাস্ট সার্চ করব, এই যে তোমরা দেখতে পারছো সাবায়া, এটা অ্যাকচুয়ালি কোন দেশের মধ্যে দেখো, এই যে যে জায়গাটা দেখতে পারছো এটা হচ্ছে সাবায়া, এটা হচ্ছে ইজিপ্ট এবং কায়রো, মিশরের রাজধানী হচ্ছে কায়রো, এখানেই মূলত সাবায়া অবস্থিত। পাশে রয়েছে জেরুজালেম এবং আলেকজান্দ্রিয়া, এই যে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এর মাঝখানে রয়েছে সাবায়া। এই সাবায়ার রানী হচ্ছে বিলকিস। তো এনার কথাই বলা হচ্ছে, এখানে এনার পরিচয় দিচ্ছে, এই শি বলতে রানী বিলকিস, শি ওয়াজ কুইন অফ সাবায়া, বিলকিস ছিল সাবায়ার রানী, অ্যান্ড এবং হি ওয়াজ এশিয়াস লর্ড, এই হি বলতে সোলোমন, সোলোমন ছিল এশিয়ার রাজা, লর্ড মানে তো প্রভু, কিন্তু এখানে বাদশাহ বোঝাচ্ছে। বাট কিন্তু মানে এখন এই দুইজনের পরিচয় দিল, দেওয়ার পরে বলতেছে কিন্তু দে বোথ অফ, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ইএম আছে, তার মানে এখানে আছে দেম, THEM। এখানে কবিতার ছন্দ অলঙ্কারের জন্য কবিরা এমনভাবে লিখে থাকেন, এখানে TH বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি করে ইএম লিখেছে। দে বোথ অফ দেম টকড টু বাটারফ্লাইস,
বলা হচ্ছে কিন্তু তারা দুজনেই প্রজাপতির সাথে কথা বলেছিল when যখন they took their walks abroad, তারা যখন বিদেশে তাদের পদচারণা নিয়েছিল, মানে যখন তারা তাদের নিজ রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিল তখন তারা বাটারফ্লাইয়ের সাথে কথা বলেছিল। এখানে বাটারফ্লাইস দিয়ে তারা যখন তাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছিল সেই সময়ও তারা তাদের থেকেও নিম্নমানের মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেছিল।